চিকিৎসার ক্ষেত্রে আসি, আপনারা পেয়ে গেলেন হিমোরয়েড, চিকিৎসা কি কি আছে আসলে? আপনি বলছেন ওষুধ দিয়ে হয়। এই যে রোগীদের মধ্যে একটা মানে ধ্যান ধারণা, ওই যে সার্জন আছেন ওনার কাছে গেলেই তো অপারেশন করে দিবে, কিন্তু বাস্তবে কিন্তু সেরকম না। এই যে পাইলসের যে রোগীগুলো অশ্ব রোগে ভুগছে, তাদের প্রতি 10টা রোগীর 2 থেকে 3টা রোগীর অপারেশন লাগে। 7 থেকে 8টা রোগীর চিকিৎসা কিন্তু ওষুধ কিংবা লাইফস্টাইল চেঞ্জ মডিফিকেশন। দিজ আর দ্য ট্রিটমেন্ট অফ 70 to 80% পেশেন্ট। বেশিরভাগ রোগীতে আমরা যারা প্রথম ডিগ্রি বা দ্বিতীয় ডিগ্রিতে থাকে সেসবের ক্ষেত্রে আমরা তাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি। যেমন যেই কথাগুলো যেগুলো কারণে হয়, কোষ্ঠকাঠিন্য, পাতলা পায়খানা, আইবিএস রোগের চিকিৎসা, তারপর হলো তার যদি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে, ওভারওয়েট থাকে, এই সবের ক্ষেত্রে আমরা এগুলো উপদেশ দিই কিভাবে চলবে। এক্সারসাইজ করে না, তাদের যাতে এক্সারসাইজ করে, ডায়েট কীরকম খাবে। এছাড়া আমরা কিছু ওষুধ দিই। ওষুধের মধ্যে একটা আছে ডায়াস্পিরিন, হেসপিরিডিন নামে একটা ট্যাবলেট, ব্যাপক হারে বাজারে চলে। তো এটা থেকে একদম ভালো হয়ে যেতে পারে জানেন যদি এই ওষুধটা আজ থেকে প্রায় 23 বছর আগে প্রথম বাংলাদেশে মার্কেটে এসেছিল। তখন তারা এমনভাবে প্রচার করেছিল যে এটা খেলেই পাইলস থেকে মুক্ত, এবং তখন মানুষজন অনেকটা মুড়ি যেভাবে খায় সেভাবে এই ওষুধ খেয়ে দেখা গেছে এটা পাইলসের হলো যদি হঠাৎ করে বেড়ে যায় বা পাইলসের যে প্রকোপটা সেটা কিছুটা কমিয়ে রাখতে পারে, কিন্তু ইট ক্যান নট কিউর পাইলস। এটা পাইলসটাকে একদম কিউর করে দিতে পারে না। তাহলে পাইলস থেকে মুক্তি পেতে গেলে যে এতগুলো নিয়মকানুন সেগুলো মানতে হবে আসলে। তারপর ওষুধ খাবে, এর সাথে যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাকে সিরাপ দেওয়া হয়। আইবিএস রোগ হলে আইবিএস রোগের চিকিৎসা দেওয়া, কারণ তাদের বারবার পাতলা পায়খানা হয়। এছাড়া হলো তার কিছু অয়েন্টমেন্ট ইউজ করা হয়। আর কোনো কারণে যদি বাথরুমের রাস্তায় ব্যথা থাকে, যেমন হলো ফুলে গেল, হঠাৎ ফুলে ব্যথা, তাহলে তার সাথে সিজ বাথ, বাংলাদেশের মানুষজন হিপ বাথ বললে বেশি বুঝে। হিপ বাথ মানে কুসুম গরম পানির মধ্যে বসা, এটা বললে মানুষজন বেশি বুঝে। তাই এইটা দিলে তখন একটু তাড়াতাড়ি ওটা রিলিফ হয়। এই হলো এই রোগের চিকিৎসা, মেডিসিন চিকিৎসা। তাহলে সার্জারি কাদের জন্য? যারা হলো 3rd ডিগ্রি বা 4th ডিগ্রি, অর্থাৎ বাথরুম করলে বের হয়ে আসে, বের হওয়ার পর ওটা আর ঢুকে না, ঢুকে না, তাকে হাত দিয়ে ঢুকাতে হয়, বা আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটলে ধীরে 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 ঢুকে যায়। এটা 3rd ডিগ্রি। আর একটা হলো বের হয়েই আছে, এবং তার বের হয়ে থাকার কারণে বাথরুম ঠিক মতো ক্লোজ করতে পারে না, বাথরুমের রাস্তা, এবং ইনকন্টিনেন্স, অর্থাৎ বাথরুম বের হয়ে যায় ওদিক থেকে এমনিতেই, প্যাম্পার পরে থাকতেছে। এইসব এই 4th ডিগ্রি এগুলো সাধারণত হয় যেগুলো যেমন স্ট্রোকের রুগী, বয়স্ক যারা আর কি, বেশি বার্ধক্য, বা আরও কিছু রোগ আছে যেগুলো বেড রিডেন হয়েছে, তাদের এরকম বেশি হয়। সরি। তাহলে তাদের ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। আরও 1st ডিগ্রি 2nd ডিগ্রিতে অপারেশন লাগবে না এরকমও না। ধরেন আপনি একজন ব্যস্ত মানুষ, সারাদিন রাত অফিসে কাজ করেন, এখন আপনি সবসময় অ্যাংজাইটিতে থাকেন যে এই মনে হয় আমার রক্ত যাবে, এই মনে হয় রক্ত যাবে। অনেক দিন চিকিৎসা করলেন, কাজ হলো না। কাজ হলো না মানে কি, পুরোপুরি রিলিফ হলো না। তা ইট ইজ অলসো ইন্ডিকেশন ফর অপারেশন। কারণ সবাই তো একরকম না, অনেকের কাজের যে প্রেশার অনেক বেশি থাকে, তাকে যদি সবসময় সাইকোলজিক্যালি আরেকদিকে কনভার্টেড হয়ে থাকতে হয়, সে তো কাজে মনোনিবেশ করতে পারবে না। প্লাস কিছু কিছু পাইলস রোগের রক্তক্ষরণে রক্ত স্বল্প হয়। ইটস ভেরি আনকমন। কারণ কি, ও যখনই বাথরুমে এসে তো দেখতে পায় এই যে রক্ত গেল, এই যে রক্ত গেল, এই কারণে সে আর্লি ট্রিটমেন্ট করে। এই জন্য পাইলস রোগের কারণে রক্ত স্বল্প হয়, এটা আনকমন, কিন্তু হয়। মানে আমার এরকম প্রতি 2 মাস বা 1 মাস পর পর এরকম রুগী পায়, যেগুলো 5 ব্যাগ রক্ত দিয়ে তারপর অপারেশন করতে হলো। ওই যে যায়নি চিকিৎসকের কাছে, হয়তো অনেকেই এই রোগীর ক্ষেত্রে অপারেশন বাধ্যতামূলক। কারণ তার এরকম হঠাৎ করে যদি অনেক রক্ত চলে যায়, তাহলে তো সে আর কাভার করতে পারবে না।